রোজকার মতো ক্ষেতের এই কাজটা করছিলাম। প্রতিদিনই আমাকে এই কাজটা করতে হয়। এটা দিয়েই আমার সংসার এবং রুজি রুটি চলে। কিছুক্ষণ বাদে মোড়ল মশাই এসে বললেন, বাহ, মেয়েটা তো খুবই কর্মঠ, সবসময় সবার আগেই কাজ জমা দেয়। তোমরা মেয়েরা দেখো, বউরা এরকমভাবে আস্তে আস্তে কাজ করলে হবে? ওর মতো হতে শিখো। ও কত কষ্ট করে, নিজের ফ্যামিলিকে সাপোর্ট করে, তারপর নিজে গিয়ে আবার রান্নাও করতে হয়। আর তোমরা এখানে বসে বসে শুধু গায়ে বাতাস লাগাও, তাই না? এটা বলে মোড়ল মশাই সেখান থেকে চলে গেলেন। তারপর আমি আমার কাজ শেষ করে প্রায় সন্ধ্যা হবার আগ মুহূর্তে দ্রুত সবকিছু গুছিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কারণ হচ্ছে দ্রুত বাড়িতে গিয়ে আবার রান্নাও করতে হবে। আমার মা খানিকটা অসুস্থ, তাকে রান্না করতে দিই না আমি গিয়ে তাড়াতাড়ি রান্না করি। আমার নাম জান্নাতুল। আমি বেশ ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি। তখন আমার বয়স ৮-১০ বছর হবে। তারপর থেকেই আমি এবং আমার মা দুইজনেই সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছি। আমি ছোট্ট একটা গ্রামে বসবাস করি। এইখানে মাঝে মধ্যেই বিভিন্ন মানুষের ক্ষেত খামার এবং তাদের ফসলের কাজ করে দিই। এগুলো আমি ছোট থেকেই শিখেছি বাবার কাছ থেকে এবং টুকটাক জীবনের তাগিদে শিখতে হয়েছে। বাবা যখন মারা গেল তখন আমরা ছোট কয় ভাই বোন, আমি এবং আমার 2 বোন এবং ছোট এক ভাই, 4 জনের পরিবার এবং মা রয়েছে। মা তখন বাবা মারা যাওয়ার পরে একদম চিন্তিত হয়ে পড়ে। তারপর এর বাড়ি ওর বাড়ি কাজ করে আমাদের সংসার চালাতো। এরপর বাধ্য হয়ে আমি নিজেও মায়ের সঙ্গে হাত লাগাতে শুরু করি। তারপর থেকে এরকম চলছে। আমার বয়স এখন 22 বছর। মা আমাকে সবসময় বলে যে বিয়ে কর। অবশ্য এখন বিয়ে করলে আমার ছোট ভাই বোন এবং মাকে কে দেখবে? সেই জন্য আমার বিয়ে করার ইচ্ছাও নেই। আমাকে গ্রাম ভরে এইগুলোই করে বেড়াতে হয়। আবার ওদিকে ছাগলগুলোকে নিয়েও বাড়ি ফিরতে হবে। কয়েকটা ছাগল আছে, সেগুলো গাছের ওইখানে বেঁধে রেখেছি। আমি গিয়ে ছাগলগুলোকে ছাড়িয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম। গ্রামের এই মেঠো পথ ধরে আমি যাচ্ছি। কিছু দূর গেলেই আমার বাড়ি পড়বে। গ্রামের ছোট্ট একটা কোনায় একটা কুড়ি ঘরে আমাদের ঘর। এখানেই কুড়িমুড়ি ধরে সবাই থাকি। যাওয়ার পথে দেখলাম কি যে পথিমধ্যে একটা বড় ঘোড়া দাঁড়িয়ে আছে। ঘোড়াটাকে দেখতে বড্ডই অদ্ভুত। তার চোখের মনি একদম জলজলে নীল। এমন চোখ আমি কোনো ঘোড়ার এর আগে কোনোদিন দেখিনি। অবলা প্রাণী দেখে তাকে সবাই ধরে মারছে। তারপর আমি গিয়ে থামিয়ে দিয়ে বললাম কি যে, কি ব্যাপার, ঘোড়াটাকে এরকম ভাবে মারছেন কেন, কি হয়েছে? তখন সেই রাস্তার লোকগুলো বলল কি যে, মারবো না তো কি করব, ওকে এখনই খোয়াড়ে দিয়ে আসতে হবে, কারণ ও আমার জমির ফসল খেয়ে ফেলেছে। ওকে এখনই খোয়াড়ে দিয়ে আসতে হবে। আমি লক্ষ্য করলাম লোকটা তাকে মেরে চামড়া ফাটিয়ে একদম রক্ত বের করে ফেলেছে। আমি হুঙ্কার দিয়ে বললাম, আপনারা মানুষ নাকি অন্য কিছু? একটা অবলা প্রাণী, সে আপনাদের ফসল একটু খেয়েছে, তাতে কি হয়েছে? তাকে এইভাবে মারবেন? আপনি খোয়াড়ে দিবেন বা যা করবেন করেন, কিন্তু এরকম মারার কোনো এখতিয়ার তো আপনি রাখেন না। তারপর সে মাথা নিচু করে ফেললেন। আমি বললাম, ঘোড়াটা কার এবং কোথা থেকে এসেছে সেটার খোঁজ লাগান, তাহলেই তো হয়। তার মালিকের কাছ থেকে আপনি আপনার ক্ষতিপূরণ নিতে পারেন। ওকে মারার কি দরকার আছে? তারপর সবাই চুপ হয়ে গেল। আমি বললাম, ঘোড়াটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। কার ঘোড়া সেটা যদি কেউ জিজ্ঞেস করতে আসে তাহলে আমার বাড়ির দিকে দেখিয়ে দিবেন। ঘোড়াটা দেখতে বেশ মায়াবী ছিল। সাদা রঙের স্যাঁতস্যাঁতে একটা ঘোড়া, খুবই সাদা রং, এবং তার চোখগুলো একদম গাঢ় নীল বর্ণ, খুবই সুন্দর দেখতে। ঘোড়াটাকে প্রথমবার যে দেখবে সে মায়ায় পড়ে যাবে। আমি প্রথমে দেখে খানিকটা মায়ায় পড়ে গিয়েছিলাম। তারপর আমি তাকে বাড়িতে নিয়ে আসলাম। আমাদের দিন আনি দিন খাই অবস্থা। আজকে মাত্র কয়েক টাকা দিয়েছে, এই টাকা দিয়ে বাজারও করে নিয়ে যেতে হবে। আমি রাস্তায় মুদির দোকানে দাঁড়িয়ে আধা কেজি চাল, আটা এবং তেল লবণ নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম, কারণ এগুলো দিয়েই আজকে আমাদের বাড়িতে রান্না হবে, না হলে সবাই না খেয়ে থাকতে হবে। ঘোড়াটা আমার দিকে কেমন যেন একভাবে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে সে আমাকে চেনে এবং আমি কি করছি সেটা সে বুঝতে পারছে। সে আমার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করলো। ঘোড়াটার পিঠের ওই কাটা দাগ থেকে কয়েকটা জায়গায় কেটেছে, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। আমি আমার ওড়না দিয়ে সেই রক্তগুলো থামানোর চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই থামছে না। আমি দ্রুত বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মায়ের কাছে বললাম, মা, খাবারগুলো একটু তুমি তৈরি করো, আমি এসেই রান্না করছি, একটু কেটে কুটে দাও। মা তখনও বেশ খানিকটা অসুস্থ, মায়ের বেশ কয়েকদিন ধরে জ্বর, সে কাজেও যেতে পারছে না। তারপর মা বলল কি যে, কোথায় যাচ্ছিস? আমি বললাম, মা, বাইরে এসে দেখো।
তারপর আমার মা এবং ছোট ভাই বোনগুলো বাইরে চলে আসলেন। বাইরে এসে দেখতে পেলেন বড় একটা ঘোড়া, এবং ঘোড়াটা তারা দেখে চমকে গেলেন এবং বিস্মিত হলেন। বললেন, এত বড় ঘোড়া তুই কোত্থেকে নিয়ে এসেছিস? আমি মাকে বললাম, মা এই ঘটনা। তাকে সমস্ত ঘটনা খুলে বললাম যে পথের মাঝখানে ঘোড়াটাকে কেউ বা কারা মারছিল ধরে, এবং এর দোষ ছিল এ নাকি কার জমির ফসল খেয়েছে, তাই বলে এরকম ভাবে মারবে? মা দেখি বলল, তোর ওড়নাটাকে কি করেছিস? রক্তে একদম ভিজে আছে। আমি বললাম, মা এগুলোর চিন্তা করো না, আমার কাছে প্রাণীর জন্য অনেক বেশি দরদ, মানুষ যে এত খারাপ কিভাবে হয়। তারপর আমি মাকে বললাম কি যে, মা আমি দ্রুত হাকিম মশাইয়ের বাড়িতে যাচ্ছি, সেখান থেকে ওষুধ নিয়ে আসতে হবে। ওষুধ না আনলে হয়তো এর রক্ত পড়া বন্ধ হবে না, আর এই ঘাও হয়তো সারবে না। আমি দ্রুত চলে গেলাম। মা আমাকে থামিয়ে দিয়ে বলল কি যে, তুই কোথায় যাচ্ছিস? তোর কাছে কি টাকা আছে? হাকিম মশাই তো টাকা ছাড়া ওষুধ দিবেন না, তুই আমার কাছ থেকে কয়েক টাকা নিয়ে যা। আমি কয়েক টাকা জমিয়েছিলাম। তারপর মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে আমি দ্রুত হাকিম মশাইয়ের বাড়িতে গেলাম। হাকিম মশাই আমাকে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? আমি তখন সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর সে আমাকে একটা মলম দিল এবং কিছু ওষুধ দিল। বলল কি যে, এগুলো নিয়ম করে খাইয়ে দিও, ঠিক হয়ে যাবে। তবে সমস্যা নেই, ঘোড়াদের এসব অভ্যাস আছে, একটু একটু রক্ত বের হলে কোনো সমস্যা নেই, ওই একা একাই ঠিক হয়ে যায়। কিন্তু আমি তো বোকা মেয়ে, বিচলিত হয়ে পড়েছিলাম তাকে দেখে। তারপর ওষুধ নিয়ে টাকা দিতে যাব, বললো এই কয় টাকায় হবে না, আরও টাকা লাগবে। আমি বললাম, চাচাজি আমার কাছে তো এখন এই কয় টাকাই আছে, আমি কালকে কাজ থেকে ফিরে আপনাকে টাকাটা দিই। চাচাজি নেহাতি ভালো মানুষ, বলেন কি যে, টাকা দিতে হবে না, তুমি চলে যাও, তুমি বড় একজন ঘোড়ার জন্য এমন কিছু করছো, এত কিছু করছো, আর আমি সামান্য কয় টাকা ছাড় দিতে পারবো না? আমি বললাম, না চাচাজি, আমি আপনার টাকা দিয়ে যাব। তাই বলে আমি সেখান থেকে চলে আসলাম। তারপর বাড়িতে এসে সেই ঘোড়াটার গায়ে মলম লাগিয়ে দিলাম। মলম লাগানোর পরে তার রক্তক্ষরণ বন্ধ হলো। ঘোড়াটা আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল মনে হলো। আমি যখন তার চোখের দিকে তাকালাম, বুঝতে পারছিলাম যে সে সমস্ত কিছুই হয়তো বুঝতে পারছে, এবং তার আচরণ কেমন যেন সবকিছু অদ্ভুত। সে ঘাস খাচ্ছে না। তারপর তার সামনে আরো বেশ কিছু জিনিস দেওয়া হয়েছে, কিছুই খাচ্ছে না। ঘোড়াটা চুপচাপ বসে পড়লো। আমাদের তো গোয়াল ঘরও নেই যে আমরা তাকে এমনভাবে রাখবো। আমি দ্রুত রান্নাঘরে গেলাম। রান্নাঘরে গিয়ে আমি ভীষণ অবাক হয়ে গেলাম। এত অবাক আমি আমার জীবনে কোনোদিন হইনি। রান্নাঘরে গিয়ে সর্বপ্রথম আমি খাবারের ঘ্রাণ পেলাম। তারপর দেখলাম কি যে, বেশ কিছু খাবার আমাদের যে রান্নাঘর আছে, রান্নাঘরের চুলার পাশে সুন্দর করে সাজানো, তাও এক পদ না, 7-8 পদের খাবার। এত খাবার আমি জীবনে কোনোদিন দেখিনি, বা এত দামি খাবার খাইও নি। খাসির মাংস, গরুর মাংস, মুরগির মাংস, বাচ্চার বড় বড় টুকরো, তারপর দই, মিষ্টি, পোলাও, এইসব সব খাবার। আমি এসব দেখে ভীষণ অবাক হলাম। আমি মাকে দ্রুত ডেকে বললাম, মা এইসব খাবার তুমি এত দ্রুত কিভাবে রান্না করলে? আমি তো হাকিম মশাইয়ের বাড়িতে গিয়েছি, আধা ঘন্টাও হয়নি, এত দ্রুত কিভাবে রান্না করলে? মা তো এসে অবাক। সে এসে বললো কি যে, আমি তো এখানে তরকারিগুলো কুটে রেখেছিলাম, আর ভাতের জন্য চাল আমি এখানে রেখে দিয়েছি যে তুই আসলে ধুবি, কিন্তু এগুলো তো আমি করিনি। আমি পুরো বাড়ি খুঁজে কোথাও আমার আনা সেই সব তরকারি এবং চাল খুঁজে পেলাম না। আমি মাকে বললাম, মা তুমি কি ফাজলামি করতেছো? তুমি এগুলো কই পাইছো বলো তো? তারপর মা বললো কি যে, আমি জানি না, সত্যি জানি না, আমি এগুলো রেখে তো আমি গিয়ে শুয়ে রয়েছি, আমি তো জানি না। তারপর আমি অবাক হয়ে সবাইকে জিজ্ঞেস করতে লাগলাম, আমার ছোট বোন এবং ছোট ভাই সবাইকে ডাকলাম, কিন্তু তারাও বলতে পারে না। আমার ছোট 2 বোনের বয়স আবার 13 বছর এবং 16 বছর, আর ছোট ভাইয়ের বয়স 10 বছর। তারাও এগুলো কিছু বলতে পারে না। আমি বললাম কি, সত্যি করে বল কে দিয়ে গিয়েছে? কারণ আমাদের বাড়িতে এইসব কেউ দিয়ে যাবে সেটা তো অসম্ভব ব্যাপার, কোনোদিনই সম্ভব না। তারপর আর কি করার, সেগুলো আমরা রাত্রে মজা করে খেয়ে নিলাম। কারণ কেউ একজন হয়তো দিয়ে গিয়েছে, হয়তো বলেনি, বা মোড়ল মশার বাড়ি থেকে আসতে পারে, তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, কিন্তু হলে তো সে দিয়ে যাবে। সে যেমন মানুষ, সে শুধুমাত্র নাম ফোটাতে চায়। আমার মাথায় আসলে কিছুই ঢুকছিল না। ঘোড়াটাকে রাত্রেবেলা খেতে দিয়েছি, কিন্তু সে কোনো কিছু খাচ্ছিল না। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা শুয়ে পড়লাম। হঠাৎ করে একটা ডাক আমরা উঠোনে শুনতে পেলাম। আমাদের সুজন কাকা এসেছে। সুজন কাকার কাছে বেশ কিছু টাকা পেতাম আমরা। সে এসে বলল কি যে, মানে আমাকে ভুল বুঝিস না, আমার দিতে দেরি হয়ে গেল। প্রায় 2000 টাকার মতো পেতাম। তখনকার সময় 2000 টাকার অনেক মূল্য ছিল। সুজন কাকার কাছ থেকে 2000 টাকা পেয়ে আমরা যেন আকাশ থেকে পড়লাম। কারণ তার কাছ থেকে টাকা চাইতে গিয়ে আমরা যে কত হেনস্থার শিকার হয়েছি, সে যে এরকম ভাবে আমাদেরকে টাকা দিয়ে যাবে, আমরা সেটাই কল্পনা করতে পারছি না।
আমি কাকাকে ধন্যবাদ দিলাম। তারপর বললাম, কাকা কিছু খেয়ে যান। বললো, না রে মা, কিছু খাবো না। তারপর সে চলে গেল। সুজন কাকা এমন ধরনের মানুষ যে সে একবার কারো টাকা নিলে সে টাকা দেওয়া তো দূরের কথা, আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না, এই টাকা আমার বাপ বেঁচে থাকাকালীন তার কাছ থেকে নিয়েছিল, আর দীর্ঘ এই 12-13 বছর পরে সে টাকা ফেরত দিচ্ছে। কি এক আজব বিষয়! আমরা তো এই টাকার আশা ছেড়েই দিয়েছিলাম। তারপর সেই টাকা দিয়ে আমরা ঘরের চাল সারালাম এবং আমার বোনেদের জন্য কিছু কিনলাম এবং ঘরের বেশ কিছু জিনিস কিনলাম। তখনকার সময় 2000 টাকা অনেক টাকা ছিল। আমি তো ভীষণ খুশি ছিলাম, আর সুজন কাকা যে এরকমটা করবে সেটা কখনোই কল্পনা করিনি। আমি একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছি, ঘোড়াটাকে যেদিন থেকেই আমাদের বাড়িতে নিয়ে এসেছি সেদিন থেকেই আমাদের বাড়িতে ভালো ভালো সব খাবার আসছে। বিগত 3 দিন যাবৎ এমনই হচ্ছে, এবং যত ধরনের বিপদ আপদ বা সমস্যা, টাকা পাওয়া, এই ধরনের সমস্যা কেমন যেন সমাধান হয়ে যাচ্ছে। আমি আসলে বুঝতে পারছি না, ঘোড়াটা আমাদের জন্য স্পেশাল নয় তো? আমি প্রত্যেকদিন কাজে গিয়েও সেখানে বেশি টাকা পেতে লাগলাম, এবং সকালে সবাই আমাকে কেমন যেন আদর করতে লাগলো। আমি যার সঙ্গে কাজ করতাম সেই ভাবি আমাকে বলল, কিরে, কয়েকদিন ধরে তোকে খুশি খুশি লাগছে? আমি বললাম, ভাবি, সেদিনকে যে আমি বাড়িতে গেলাম না, যাওয়ার পথে একটা ঘোড়া পেয়েছি রাস্তার মাঝখানে, কারো যেন এরকম ভাবে মারছিল। আমি বলে দিয়েছি আমি নিয়ে যাচ্ছি বাড়িতে, তোমরা কেউ যদি ওকে খুঁজে পাও বা কারোর ঘোড়া কোনো মালিক যদি আসে তাহলে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। আমার সেই ভাবি বলল কি যে, যদি কেউ না আসে তখন কি করবা? আমি বললাম, তখন আর কি করব, আমার কাছে রেখে দিব, কোনো না কোনো দিন তো আসবেই, তাই না? তারপর ভাবি হাসতে লাগলো, ভালোই একটা জিনিস পাইছো, তবে ঘোড়াটাকে নিয়ে একদিন আমাদের বাড়িতে আসো, নাহলে চলো আমরা বেড়াতে যাই ওর পিঠে চড়ে। আমি বললাম, তা যাওয়া যায়, তবে ওকে দেখে ভীষণ মায়া লাগে আমার, সবসময় খুব আদর করি, কেমন যেন একটা মায়ার মধ্যে পড়ে গিয়েছি। তারপর মোড়ল কাকার কাছে শুনলাম কেউ একজন এই অঞ্চলে তার হারিয়ে যাওয়া ঘোড়া খুঁজতে এসেছে। কথাটা শুনে আমার বুকের ভেতরে বাড়ি মেরে উঠলো। সে বলল কি যে আজকে গঞ্জে খুঁজে এসেছে, সে এসে সবার কাছে জিজ্ঞেস করছে তার এরকম একটা ঘোড়া হারিয়ে গিয়েছে, সাদা রঙের, তোমরা কি কেউ দেখেছো নাকি? যদি দেখে থাকো তাহলে কালকে গঞ্জে গিয়ে তাকে বলতে হবে। আমি সাথে সাথে চুপ করে গেলাম। আমি ভাবিকেও চুপ করিয়ে দিলাম, কারণ হচ্ছে ঘোড়াটার মায়ায় পড়ে গিয়েছিলাম। বিগত 4-5 দিন ধরে সে আমাদের বাড়িতে আছে, তাকে ভীষণ মায়া আমাকে জড়িয়ে ফেলেছে। কারণ ঘোড়াটাকে যে আমি কি পরিমাণ আদর যত্ন করে প্রত্যেকদিন গোসল করাই, তার ঘা প্রায় সেরে এসেছিল, তারপর তাকে নিজের হাতে খাইয়ে দিই, কিন্তু সে খেতে চায় না। তবে রাত্রেবেলা ঘুম থেকে উঠে দেখি সে একা একাই খায়। ঘোড়াটা কয়েকদিনই কেমন যেন আমাদের সবার মনে মায়ার সৃষ্টি করে ফেলেছে। যেদিন থেকে ঘোড়াটা এসেছে সেদিন থেকেই আমাদের বাড়িতে এরকম ভালো মন্দ খাবার আসতে লাগলো। আমি আসলে বুঝতে পারলাম না এইটার রহস্য কি, ভালো মন্দ খাবার কেন আসবে, আর এটার রহস্য বা কি হবে। যাই হোক, সেসব বিষয় নিয়ে আমার ভাবতে ইচ্ছে হচ্ছিল না। ঘোড়াটা যে আমার সঙ্গে আছে সেটাই আমার জন্য অনেক কিছু, তার মায়ায় পড়ে গিয়েছিলাম আমি। এরপর একদিন আমাদের বাড়ির পাশ দিয়ে আমাদের মৌলভী সাহেব যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি আমাদের বাড়ির দিকে এমনভাবে তাকালেন যেন সে কিছু দেখেছে। তারপর আমাদের বাড়িতে উঠে আসলেন। তখন আমি উঠানে বসেছিলাম। ওইদিন আমি কাজে যাইনি, আমি ঘোড়াটাকে নিয়েই তাকে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। সে আমার কোলে মাথা রেখে শুয়েছিল। ঘোড়াটা খুবই লক্ষ্মী। তারপর মৌলভী সাহেব আমাকে দেখে বললেন, ঘোড়াটা থেকে দূরে থাকো, আমি কোনো কিছুর একটা আভাস পাচ্ছি। আমি বললাম, কিসের আভাস? তখন মৌলভী সাহেব আমাকে জিজ্ঞেস করলেন, ঘোড়াটা কোত্থেকে পেয়েছ? আমি তাকে বললাম, ঘোড়াটা তো আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম জখম অবস্থায়, তারপর বাড়িতে নিয়ে এসেছি, কোনো মালিক যদি আসে তাহলে আমি তাকে দিয়ে দিব। তখন মৌলভী সাহেব বললেন কি যে, তুমি হয়তো বুঝতে পারছো না, এই ঘোড়াটার গঠন ভিন্ন, এরকম ঘোড়া এর আগে আমি কখনো দেখিনি। তাছাড়া এই ঘোড়ার গায়ে থেকে আমি অন্য কোনো দুনিয়ার জন্তুদের গন্ধ পাচ্ছি। আমি বললাম, মৌলভী সাহেব কি বলছেন এসব, অন্য কোনো দুনিয়ার অদ্ভুত প্রাণী মানে? তখন মৌলভী সাহেব বললেন, আমি এই ঘোড়ার গা থেকে জিনেদের গন্ধ পাচ্ছি, আর একে দেখতেও ভীষণ অদ্ভুত, স্বাভাবিক ঘোড়ার মতো নয়। আমি চমকে গেলাম, বললাম কি যে, কি বলছেন এসব, জিনেদের দেখেছেন মানে? এই জিনেদের ঘোড়া হতে যাবে কিসের জন্য? হয়তো এমন হতে পারে যে এর আশেপাশে জিন ছিল, সেটা হতে পারে, কিন্তু এ জিন হতে যাবে কিসের জন্য? তখন মৌলভী সাহেব বললেন কি যে, তবে হ্যাঁ, সাবধানে থেকো, ঠিক আছে? তারপর মৌলভী সাহেব সেখান থেকে চলে গেলেন। তারপর আমার খানিকটা ভয় হতে লাগলো, জিন মানে এর কাছে কি কোনো জিন এসেছিল রাত্রেবেলা? আমি ভাবতে লাগলাম। এর পরের দিন থেকে, মানে ওই দিন রাত্রে থেকে আমি কেন যেন এই ঘোড়ার আশেপাশে একটা কালো বিড়ালকে ঘোরাফেরা করতে দেখি। মাঝে মধ্যে পাখি এসে এর পিঠে বসে থাকে। আমি আসলে বুঝতে পারছি না যে এখানে কি হচ্ছে।
তারপর আমি পরের দিন মৌলভী সাহেবের কাছে গেলাম, তাকে গিয়ে এরকম ঘটনা বললাম কি যে এরকম ঘটনা এরকম দেখছি। আর ঘোড়াটা কয়েকদিন ধরে কিছু খাচ্ছে না, বিগত 1 সপ্তাহ হয়েছে সে আমাদের বাড়িতে এসেছে, 1 সপ্তাহ ধরে কিছু খাচ্ছে না, কিন্তু তার পেট সবসময় ভরা দেখি আমি। তখন মৌলভী সাহেব বললেন কি যে দেখো জান্নাতুল, তোমাকে আমি বলেছিলাম যে এটা কোনো স্বাভাবিক প্রাণী নয়, এটা নিশ্চয়ই জিনটিন হতে পারে। আমি চমকে গেলাম, তারপর ভাবলাম জিন হলো হোক, ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ ঘোড়াটা একদম মায়াবী, তার চোখের দিকে তাকালে আর অন্য কোনো দিকে তাকাতে ইচ্ছে হয় না, সে জিন হোক বা যাই হোক। তারপর আমি হাকিম মশাইয়ের কাছে গেলাম তার টাকা দিতে এবং বলতে যে ঘোড়াটা কিছুই খাচ্ছে না। হাকিম মশাই বললেন কি যে তুমি এক কাজ করো, তুমি ঘোড়াটাকে একটু বাইরে চড়াতে নিয়ে যাও, সবুজ ঘাস খাওয়াও, এরকমভাবে ঘরোয়া খাবার দিচ্ছ তো সেজন্য হয়তো খেতে চাচ্ছে না। তারপর আমি বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি বাইরে নিয়ে যাব। ওই দিন হাকিম মশাইয়ের বাড়ি থেকে আমার বাড়িতে ফেরার সময় রাস্তায় শুনতে পেলাম যে ঘোড়াটাকে খোঁজার জন্য কোনো এক লোক এলাকায় এসেছে এবং সেই লোককে আমার বাড়ি দেখিয়ে দিয়েছে যে অমুক বাড়িতে ঘোড়াটা আছে। তারপর সেই লোকটা কখন আসবে সেটার অপেক্ষা আমি করতে লাগলাম, কারণ এই লোকটা এসেই তো আমার ঘোড়াটা নিয়ে যাবে, নিয়ে গেলেই তো আমার ভীষণ খারাপ লাগবে, কারণ আমার এর প্রতি একটা মায়া চলে এসেছিল। এতদিন ধরে তাকে লালন পালন করছি, হঠাৎ করে যদি সে আমার কাছ থেকে এরকমভাবে চলে যায় তাহলে তো আমি কষ্ট পাবো, যদি পাই তাহলে সে তো ঘোড়াটাকে নিয়ে যাবে। আমি দ্রুত বাড়িতে চলে গেলাম। তারপর ঘোড়াটাকে জড়িয়ে ধরে খানিকটা মন খারাপ হলো, কারণ আমি বুঝতে পারছি সে হয়তো বেশি দিন এইভাবে খুঁজবে না, কোনোদিন এসে হয়তো নিয়ে যাবে। গ্রামের লোকজন আমার বাড়ি দেখিয়ে দিবে, কারণ গ্রামের অধিকাংশ লোকই জানে যে আমার বাড়িতে এরকম একটা ঘোড়াকে আমি এনে রেখেছি। তারপর হাকিম সাহেবের কথা অনুযায়ী পরের দিন বিকেলবেলা আমি ঘোড়াটাকে নিয়ে মাঠে চড়াতে গেলাম। আমাদের এই অঞ্চলটা খানিকটা পাহাড়ি, অনেকটা উপত্যকা আছে, সেই উপত্যকায় বেশ কিছু ঘাস আছে। আমি মাঝে মধ্যেই ছাগলগুলোকে সেখানে চড়াতে নিয়ে যাই। আমি ছাগলগুলো এবং ঘোড়াটাকে সঙ্গে করে সেদিন চড়াতে গেলাম বিকেলবেলা। ছাগলগুলোকে এক জায়গায় বেঁধে আমি ঘোড়াটাকে ধরে ঘাস খাওয়াচ্ছিলাম। ঘোড়াটা তখন খেতে চাইছিল না। আমি বললাম খাচ্ছিস না কেন? তারপর ঘোড়াটাকেই হলো সে খেতে লাগলো। তখন বুঝতে পারলাম হয়তো বাড়িতে আটকা অবস্থায় ছিল, সেজন্য সে খাচ্ছিল না। তবে এই কয়দিনে না খেয়ে তো তার শুকিয়ে যাবার কথা, সে একদমই খাচ্ছিল না। ঘোড়াটা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে আমাদের বাড়ির পরিবেশ পাল্টে গিয়েছে, আমাদের আর্থিক অবস্থারও বেশ খানিকটা পরিবর্তন হয়েছে। ঘোড়াটাকে এরকমভাবে কাউকে যদি দিয়ে দিই, তার মালিক এসে যদি নিয়ে যায় তাহলে খারাপ লাগবে। ঠিক তখনই লক্ষ্য করলাম উপত্যকার ওপর থেকে একজন ছেলে আমার দিকে এগিয়ে আসছে। ছেলেটাকে দেখতে বেশ সুন্দরী মনে হচ্ছে এবং ইয়াং মনে হচ্ছে। সেই মুহূর্তের মধ্যেই আমার কাছে চলে আসলো। আমি লক্ষ্য করলাম সে ছিল অনেকটা দূরে, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে সে এত কাছাকাছি কিভাবে চলে আসলো। তারপর ছেলেটা আমাকে উদ্দেশ্য করে বলল, ঘোড়াটা কি আপনার? আমি ছেলেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, কারণ ছেলেটা দেখতে অসম্ভব রকমের সুন্দর। তার গায়ে সাদা রকমের একটা লেবাস পরা, মাথায় একটা মুকুটের মতো কিছু একটা পরা, এবং তার সমস্ত কিছু এত সুন্দর যে আমি তার দিকে তাকিয়ে রইলাম হা করে। ছেলেটা আমাকে আবার জিজ্ঞেস করলো, ঘোড়াটা কি আপনার? আমার তখন ঘোর কাটলো। আমি বললাম, না, ঘোড়াটা আমার না, আমি কুড়িয়ে পেয়েছি। তাকে জখম অবস্থায় গ্রামবাসী আমার হাতে তুলে দিয়েছে। তারপর আমি বাড়িতে নিয়ে এসে ওকে যত্ন করে ওর ঘাস সারিয়েছি, দেখুন। তারপর ছেলেটা আমাকে বলল, আসলে ঘোড়াটা আমার, আমি ওকে খুঁজছি বেশ কিছুদিন ধরে, হারিয়ে ফেলেছিলাম। তারপর আমি বললাম কি যে, আপনি কি হে মশাই, এরকম ঘোড়াকে যেখানে সেখানে ফেলে চলে যান, তাকে অন্য কেউ মেরে একদম জখম করে ফেলে। আপনি কি কোনো মানুষ? এরকম কোনো মানুষ করতে পারে? ফালতু লোক একটা। আমি তাকে শুনিয়ে দিলাম 2-4 কথা। সেই লোকটা তখন বলল, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমি কোনো মানুষ না। তখন আমি বললাম, আপনি কি বলছেন মানুষ না মানে? ফাজলামি করেন আমার সঙ্গে। আপনি এই ঘোড়াটাকে এরকমভাবে ফেলে কেন রেখে গিয়েছিলেন? তখন সেই লোকটা বলল কি যে, সে এক লম্বা কথা, অন্য একদিন বলবো। তবে নেহাতি বিপদে পড়ে ও হারিয়ে গিয়েছিল। আমি সেদিনকে বেশ খানিকটা বিপদে পড়েছিলাম, তারপর হারিয়ে গিয়েছে। এরপর জানতে পারলাম ও আপনাদের বাড়িতে আছে, কিন্তু আপনাদের বাড়িতে আমি প্রবেশ করতে পারছিলাম না। একটা রক্ষা কবচ দেওয়া ছিল, আমি কয়েকজনকে পাঠিয়েছি সেখানে, কিন্তু তারাও সেখানে গিয়ে ফিরে এসেছে, আপনাদের বাড়ির কাছাকাছি যেতে পারছিল না। তখন আমি বললাম, আপনি কি বলছেন, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বলবেন? তখন সেই ছেলেটা বলল, আপনাকে সত্যি কথাই বলি, মিথ্যা কথা বলে তো লাভ নেই। আসলে আমি একজন জিনজাত, আমি আমাদের সর্দারের ছেলে,
আমাদের যে কাবিলা আছে সেই কাবিলার সর্দারের ছেলে। আর এই ঘোড়াটাও আমাদের জন্য খুবই স্পেশাল। আমাদের আস্তাবল থেকে ওকে কে যেন নিয়ে এসেছিল। তারপর থেকে আমি বেশ কিছুদিন ওকে খুঁজেছি। 2 দিন খোঁজার পরে যখন জানতে পারলাম ও আপনাদের বাড়িতে আছে, তখন আপনাদের বাড়িতে প্রবেশ করতে গিয়ে আমার জন্য কেমন হতো। তখন আমি খানিকটা চমকে গিয়ে বললাম, আপনি জিন? মানে জিনেদের সম্পর্কে এর আগে আমি অনেকটা শুনেছি, দাদার মুখ থেকে অনেক গল্প করতো, কিন্তু সামনাসামনি যে একটা জিন কোনোদিন দেখতে পারবো আমি কল্পনাও করতে পারিনি। জিনটা আমাকে বলল যে আমার নাম আহমাদ, আমি এই অঞ্চলেই থাকি, এখানে আমাদের বসবাস কয়েক পুরুষ ধরে। তবে ঘোড়াটাকে আমি সেদিন হারিয়ে ফেলেছিলাম, যার কারণে আমি খুঁজেছি। তখন আমি বললাম কি যে হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আমাদের বাড়িতে তো এমন কোনো কিছু নেই যার জন্য আপনি আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবেন না। আপনি সত্যি সত্যি একটা জিন তো? আমার আসলে বিশ্বাস হচ্ছে না, নাকি আমাকে ঢপ দিচ্ছেন? তখন আহমাদ আকাশে উড়াল দিল, সে খানিকটা শূন্যে ভেসে গেল। আমি তাকে উঠতে দেখে প্রায় সেন্সলেস অবস্থায় মাথা ঘুরিয়ে পড়ে গেলাম, কারণ আমি ভীষণ ভয় পেয়েছিলাম। একটা জিনের দেখা পেয়েছি, জিনটা তো আমাকে ক্ষতিও করতে পারে, তাই না? আমি সঙ্গে সঙ্গে সেখানে মাথা ঘুরে পড়ে গেলাম। তারপর আমার আর সেন্স থাকলো না। খানিকক্ষণ বাদে পানির ছিটায় আমার চোখ খুলল। আমি দেখলাম আমি গাছের নিচে শুয়ে আছি, পাশেই ঘোড়াটা, এবং আমার বকরিগুলোও আমাকে তোলার চেষ্টা করছে। আহমাদ আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। আমি দেখি তাকে বললাম কি যে খবরদার আমার কাছে আসবেন না, আপনি একটা জিন হয়ে আমাকে এরকম ভাবে ভয় দেখাচ্ছেন কেন? তখন আহমাদ বললেন কি যে আপনি দয়া করে ভয় পাবেন না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি শুধুমাত্র আমার ঘোড়াটাকে নিতে এসেছি। এটা আমাদের জন্য বিশেষ একটা ঘোড়া, এটা আমাদের আস্তাবল থেকে কে যেন চুরি করে নিয়ে এসেছে। তারপর আমি তাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি, তবে হয়তো কেউ এই গ্রামে ফেলে গিয়েছে। যাই হোক, আপনি একে এত যত্ন করেছেন তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দয়া করে ভয় পাবেন না, ঠিক আছে? আমি ওকে নিয়ে গেলাম, আপনি ভয় পাবেন না, আপনি বাড়িতে চলে যান। তারপর আমি সঙ্গে সঙ্গেই বাড়িতে চলে আসলাম। আমি পেছন দিকে যখন তাকালাম দেখলাম ঘোড়াটা এবং আহমাদ আমার দিকে তাকিয়ে আছে। তারপর আহমাদ ঘোড়ার পিঠে চড়লেন এবং মুহূর্তের মধ্যে আকাশে উড়াল দিলেন, যেমনটা তারা এক পাশ থেকে অন্য পাশে খুব দ্রুত গতিতে চলে যায়। আমি দেখি আমার তো আক্কেল গুরুম অবস্থা। আমি দ্রুত ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসলাম। ভীষণ ভয় পেয়েছি। আমার ওই দিন রাতে 103 ডিগ্রি জ্বর চলে আসলো। এত ভয় আমি আমার বাপের জন্ম কোনোদিন পাইনি। আমি এই গ্রামের আকাশে বাতাসে খেলে বড় হয়েছি, কিন্তু এত ভয়ের কথা এর আগে আমি কোনোদিন দেখিনি বা শুনিও নি। তারপর ওই দিন রাতে আমার জ্বর চলে আসলো। ওই দিন রাতেও আমাদের যে বাড়িতে খাবার আসতো সেই খাবার আসাটাও বন্ধ হয়ে গেল। 3 বেলায় আমাদের বাড়িতে ভালো ভালো খাবার আসতো এবং 3 বেলায় সেই খাবার আসা বন্ধ হয়ে গেল। রাতে কষ্ট করে আম্মাকে রান্না করতে হলো। এত পরিমাণ জ্বর ছিল যে আমি জ্বরে ভাজা পড়া হচ্ছিলাম। তারপর আম্মা রান্না করে আমাকে খানিকটা খাইয়ে দিয়ে হাকিম কাকার কাছ থেকে ওষুধ এনে আমাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। আমার ভীষণ জ্বর ছিল, আমি ভয় পেয়ে হয়তো জ্বর এসেছে আমার গায়ে। এতটা ভয় পেয়েছি যে আমি কি বলে বোঝাবো। আমি রাত্রে লাফ দিয়ে দিয়ে উঠতে লাগলাম। আম্মা আমার পাশেই শুয়েছিল, কারণ আমি আমাকে সমস্ত ঘটনা বলেছি এবং বলেছি এই ঘটনা। আম্মা তো শুনে ভীষণ অবাক, একটা জিনের ঘোড়াকে এনে ঘরে রেখেছি, আমি তোকে বারবার নিষেধ করেছি এরকম কোনো কিছু করবি না। তখন আম্মাকে বললাম, আম্মা চুপ থাকো, আমার ভীষণ খারাপ লাগছে। তারপর হঠাৎ করে মাঝরাতে আমি স্বপ্ন দেখলাম, নাকি আমার ঘুম ভেঙে আমি সত্যি সত্যি দেখেছি আমি জানি না। আমি দেখলাম আহমদ আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, আমার পা দুটোকে সে স্পর্শ করলো। তারপর সে কিছু একটা পড়লো এবং তারপর আমার মাথার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে আমার কপালে একটা ফু দিল। আমার মুহূর্তের মধ্যে জ্বর গায়েব। আমি সঙ্গে সঙ্গে উঠে বসলাম। আমি এটা স্বপ্নে দেখেছি নাকি সত্যি আমি বুঝতে পারছি না। একটু আগেও যে আমি 103 ডিগ্রি জ্বরে ভাজা পড়া হচ্ছিলাম, সে হঠাৎ করে সুস্থ হয়ে গেলাম কিভাবে? চাচাজির ওষুধে নয়তো, নাকি সত্যি সত্যি আহমদ এসেছিল? আমি ভীষণ ভয় পেয়ে গেলাম এবং চমকে গেলাম। আমি দাদির মুখে শুনেছি কোনো জিন যদি কোনো মেয়ের পেছনে লাগে বা কোনো ছেলের পেছনে লাগে তাহলে সারা জীবন তার সঙ্গে থেকে যায় এবং তার সঙ্গে কোনোদিন ছাড়ে না। তাহলে কি এই জিনটা আমার পিছন নিয়ে নিল নাকি? আমি আহমদকে স্পষ্ট দেখেছি এবং আমার জ্বর আমাকে জানান দেয় যে আমি কতটা সুস্থ এবং আহমদ এখানে এসেছিল নিশ্চিত। আমার গায়ে 1 ফোঁটা জ্বর নেই, শরীরে ব্যথা ছিল, গায়ে জ্বর ছিল, জ্বর 1 ফোঁটাও নেই। আমি মাকে দ্রুত তুলে বললাম, মা ওই জিনটা এখানে এসেছিল এবং সে আমার পায়ে এরকম ভাবে কিছু একটা করলো এবং মাথায় হাত বুলিয়ে দিয়ে একটা ফু দিল। তারপর আমি সুস্থ হয়ে গেলাম। মা দেখলো আমার গা একদম ঠান্ডা, কোনো জ্বর নেই। তারপর রান্নাঘর থেকে
খুব সুন্দর খাবারের সুঘ্রাণ আসতে লাগলো। আমরা দুজনই রান্নাঘরে দৌড়ে গেলাম। দেখতে পেলাম হ্যাঁ, সত্যি কথা, একদম সত্যি কথা, আহমদ নিশ্চয়ই এখানে এসেছিল। আর ঘোড়াটা যখন থেকে চলে গিয়েছে তখন থেকেই আমাদের বাড়িতে খাবার আসা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজকে আহমদ এসেছে এবং আমি নির্ঘাত আহমদের গায়ের ঘ্রাণ শুনতে পাচ্ছি। কারণ আহমদ সেদিন উপত্যকায় যে পারফিউম দিয়ে এসেছিল, আজকেও আমি ঘরের সেই পারফিউম পাচ্ছি। তার মানে নির্ঘাত এখানে আহমদ এসেছিল। সে আমার পিছু লেগে গেল না তো? আমি ভীষণ ভয় পেয়ে গেলাম, কিন্তু ভয় এবার জ্বর আসছিল না। পরদিন সকাল হলো, আমি কাজে গেলাম। আমার বান্ধবী রাহেলা সে এসে আমাকে সমস্ত ঘটনা বলল। কি রে, তোদের বাড়িতে নাকি একটা ঘোড়া এসেছে? আমি তখন রাহেলাকে সমস্ত ঘটনা খুলে বলবো কিনা বুঝতে পারছিলাম না, কারণ রাহেলাকে বললে সে গ্রাম ভরে ভাসিয়ে বেড়াবে, সে এরকম ধরনের মেয়ে। আমি অনেক কষ্টে নিজেকে চাপলাম। রাহেলা আমাকে বলল যে বান্ধবী আমার বিয়ের জন্য আমাকে কবিরাজ মশাই একটা তাবিজ দিয়েছে। বলেছে কি যে রাত্রেবেলা অমুক গাছে যদি এই তাবিজটা বেঁধে আসতে পারি তাহলে আমার ভালো সম্বন্ধ আসবে। আমি বললাম কি তুই কি পাগল, তোর মাথায় সমস্যা আছে? ছাগল তুই, একটা কবিরাজ তোকে এই তাবিজ দিল আর তুই সেটাকে গাছে বেঁধে আসবি আর তোর ভালো সম্বন্ধ আসবে? এরকম ফালতু কথা কিভাবে বলিস? রাহেলা আমাকে জানালো, আরে ফালতু কথা না রে বান্ধবী, সত্যি সত্যি এমনটি আগেও হয়েছে। তুই আমার সাথে যাবি কিনা সেটা বল, না যাওয়ার জন্যই বাহানা করছিস তাই না? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর সঙ্গে আমি যাব, কিন্তু কোন গাছ? তখন সে বলল গ্রামের শেষ প্রান্তে পুরাতন কবর স্থানের কাছে যে বটগাছটা আছে ওই বটগাছে এটা বেশি বেঁধে দিয়ে আসতে হবে। আমি তখন বললাম আসলেই তুই পাগল, ওইদিকে কি রাত্রেবেলা কেউ যায়? আর সব ভয়ানক এলাকা, ওইদিকে গেলে নির্ঘাত আমি আবার জ্বরে পড়ব, আবার ভয় পাবো। যদিও আমি খুব একটা ভয় পাই না, কিন্তু সেদিনকে যখন জিনটার কথা শুনলাম এবং জিনটা যেদিন থেকে আমাদের বাড়িতে আসা শুরু করলো, আমি সেদিন থেকেই ভীষণ ভয় পাই এখন রাত্রেবেলা বের হতে। তারপর রাহেলা বলল আচ্ছা ঠিক আছে, তুই যদি না যেতে চাস তাহলে তোর সঙ্গে আমার বান্ধবী কাটটি। আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাব, কবে যেতে হবে? তখন বললো কি যে এই আসছে শুক্রবার রাত্রেবেলা আমি তোকে ডাক দিব, ঠিক আছে? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর কথা শুনতে গিয়ে যদি আমি আবার ভয় পাই তখন দেখিস কি করি তোকে আমি। এরপর শুক্রবার দিন রাত্রেবেলা সে আমাকে ডাকতে আসলো। আমি আস্তে আস্তে ঘর থেকে বেরে দরজা লাগিয়ে আমি ওর সঙ্গে চলে গেলাম। ভীষণ ভয় লাগছিল। আজকে কেমন যেন অন্ধকার রাত্রি ছিল, আকাশে চাঁদ নেই, চারপাশে অন্ধকার। ছোট একটা হারিকেন নিয়ে আমরা বের হয়েছি। তারপর আমরা সেই বটগাছটার কাছে পৌঁছে গেলাম। চারপাশে ভীষণ অন্যরকম গুমট গুমট লাগছিল। আমার কাছে ভয় লাগছিল কখন জানি সেই জিনটা চলে এসে আমাদের উপর হামলা করে, কারণ জিনটাকে আমার ভীষণ ভয় লাগতো। তারপর রাহেলা দ্রুত সেই গাছে সেই তাবিজটা বাঁধলো। বাঁধার পরে হঠাৎ করেই একটা ঝোড়ো হাওয়া এসে হারিকেনটা নিভিয়ে দিল। আমাদের কাছে কোনো গ্যাস লাইট অথবা মার্চিসও ছিল না যে আমরা হারিকেনটা জ্বালাবো। রাহেলা তখন ভয় ওরে মারে বলে চিৎকার দিয়ে উঠলো। আমি বললাম কি হয়েছে? সে বলল অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, দ্রুত বাড়ির দিকে ছোট। তারপর রাহেলা সদরের সামনের দিকে দৌড় দিল। আমি নিজেও তখন দৌড়ানো শুরু করলাম। তারপর আমি লক্ষ্য করছিলাম রাহেলা আমার আশেপাশে নেই, ও আমার আগেই দৌড়ে চলে গিয়েছে। আমি তাকে বললাম কি যে দাঁড়া, এই দাঁড়া, আমাকে সঙ্গে করে নিয়ে যা, কিন্তু কে শোনে তার কথা। সে দৌড়ে আমার আগেই চলে যেতে লাগলো। আমি হারিকেনটা নিয়ে আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম, কারণ আমার পায়ে ব্যথা পেয়েছিলাম 2 দিন আগে, আমি দৌড়াতে পারছিলাম না। আমি শুনতে পেলাম আমার পেছনে কেউ একজন আসছে, পায়ের ছোপ ছোপ শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমি ভাবলাম সে জিনটা নয় তো। তারপর যেটা ভাবনা সেটাই সত্যি হলো। আমি আহমদের গায়ের গন্ধ পেতে লাগলাম। আহমদ ছেলেটা দেখতে অসম্ভব রকম সুন্দর, তাকে দেখে যে কোনো মেয়ে মানুষ ফিদা হয়ে যাবে। আমি নিজেও ফিদা হয়ে গিয়েছিলাম প্রথম দিন দেখে, কিন্তু যখন শুনতে পারলাম সে একজন জিন, তখনই আমার কেমন যেন অদ্ভুত লাগতে শুরু করলো। এরপর আহমদ আমার সামনে এসে দাঁড়ালো। আমি তাকে দেখেই একটা চিৎকার দিয়ে উঠলাম। আহমদ বলল, আহা, ভয় পাচ্ছেন কিসের জন্য? আমি তো আপনাকে সেদিন বলেছি আমরা ভালো জিন, আমরা কারো কোনো ক্ষতি করি না। তখন আমি বললাম আপনি আমার পিছু নিয়েছেন কিসের জন্য, আর সেদিন আমাদের বাড়িতে কেন এসেছিলেন? তখন আহমদ বলল, সেদিন তোমাদের বাড়িতে এই জন্য গিয়েছিলাম যাতে করে তুমি সুস্থ হয়ে ওঠো। তুমি আমাকে দেখে ভয় পেয়েছিলে না, সেই জন্য আমি ভেবেছিলাম যে আমার জন্য কেন কষ্ট পাবে তুমি, যার কারণে আমি তোমাকে সেদিনকে সুস্থ করার জন্যই গিয়েছিলাম আমাদের হাকিমের কাছ থেকে একটা ওষুধ নিয়ে। আমি বললাম, আমাদের হাকিমে যে কাজটা করতে পারলো না সেটা আপনার হাকিমে করে ফেললো? এটা তো আমাদের হাকিমেই করেছে। আপনি শুধু শুধু সেদিনকে এসেছিলেন, আমি জানি আপনি আমাকে দেখার জন্য এসেছিলেন। তখন আহমদ আমাকে বলল, তোমার এত রূপ জ্বালিয়েছে যে আমি তোমাকে দেখার জন্য এসেছি, আপনি আমার পিছু কেন নিয়েছেন আজকে সেটা বলেন তো? তখন আহমদ আমাকে বলল,
আমি তোমার পিছু এই জন্য নিয়েছি যাতে করে আমি তোমাকে দাওয়াত দিতে পারি। আমি বললাম, দাওয়াত দিতে পারেন মানে? আমি বুঝতে পারছি না কিছু, কিসের দাওয়াত? তখন আহমেদ বলল, তুমি যে আমাদের ঘোড়াটাকে বাঁচিয়েছ এবং ঘোড়াটাকে এত যত্ন করেছ, সেজন্য আমি তোমাকে পুরস্কার দিতে চাই। আমি না, সরি, ভুল হয়েছে। আমার বাবা তোমাকে আমাদের এখানে ডেকেছে। তুমি যদি আমাদের এখানে যাও তাহলে আমার বাবা মা ভীষণ খুশি হবেন। আমি তাকে বলেছি যেরকম একটা মেয়েটা এতিম, সে এত কষ্ট করে সারভাইভ করে, তারপর আমাকে বলেছে যে মেয়েটাকে যেন আমি আমাদের এখানে নিয়ে আসি, সেজন্যই আমি তোমার পিছু নিচ্ছিলাম। তুমি বুঝতে পেরেছ? তখন আমি বললাম, জি না, আমি কোথাও যাচ্ছি না। আপনি আমাকে সঙ্গে করে নিয়ে যান, তারপর ওইখানে নিয়ে গুম করে ফেলেন, তাই না? জিনেদের দেশে নিয়ে যান, তাই না? আমি দাদির মুখে অনেক কথা শুনেছি, এরকম ফুসিয়ে ফাঁসিয়ে মেয়েদেরকে ছেলে জিনরা নিয়ে যায়, তারপর আর দিয়ে যায় না। আমি কখনোই যাব না আপনার সঙ্গে। আপনি আমার রাস্তা ছাড়ুন, আমি এখান থেকে চলে যাব। তারপর আহমেদ বলল, আহা চলেন না। আমি বললাম, জি না, আমি আপনার সাথে যাচ্ছি না। আপনি দয়া করে আমার রাস্তা ছাড়ুন, আমার ভীষণ ভয় লাগছে, কিন্তু আমি কিন্তু এখন চিৎকার করব। আহমেদ তখন বলল, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যেতে হবে না, চলো আমি তোমাকে বাড়িতে দিয়ে আসি। আমি বললাম, আপনাকে বাড়িতে দিয়ে আসতে হবে না, আপনাকে দেখেই আমার ভয় লাগছে। আহমেদ তখন বলল, আমার চেহারা কি ভয়ানক বা এমন কোনো কিছু করেছি আমি যে যার জন্য ভয় পাচ্ছ তুমি? তখন আমি বললাম, না না, তেমনটা কিছু করেননি, তারপরেও কেমন যেন অদ্ভুত লাগছে। আহমেদ তখন বলল, অদ্ভুত লাগার কিছু নেই। তারপর আহমেদ আমার হারিকেনে হঠাৎ করেই আগুন জ্বালিয়ে দিল। এরকম একটা চুটকি বাজানোর সাথে আমার হারিকেনে আগুন ধরে গেল। তারপর আমি হাঁটতে লাগলাম, আহমেদ আমার পেছন পেছন আসতে লাগলো। হঠাৎ করে কেন যেন আমার ভয় লাগছিল না। এই প্রথম আহমেদের সঙ্গে এত সুন্দরভাবে যেন কথা বললাম ঢং করে করে, কারণ প্রথম তাকে ভয় লাগলেও এখন কেমন যেন আমার ভেতর থেকে সেই ভয়টা কেটে গিয়েছে। তারপর আহমেদ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। আমি খানিকটা মুচকি হাসলাম। ছেলেটাকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলেছিলাম। এরপর থেকে ছেলেটা আমার এরকমভাবে পিছু নিয়ে আমি বুঝতে পারিনি সে যে একটা জিন, সেটা প্রথম মেনে নিতে আমার কষ্ট হয়েছিল। তারপর আমি বাড়িতে চলে আসলাম। আমি বেশ খানিকটা খুশি ছিলাম, কারণ হচ্ছে কেন যেন আহমেদের প্রতি আমার একটা অন্যরকম টান আসতে লাগলো। এটা কেন এসেছিল? সেদিন বিকেলবেলা আমি ছাগলগুলোকে চড়াতে সেই উপত্যকায় নিয়ে গিয়েছিলাম। সেখানে যাবার পরে আমি দেখলাম আহমেদ আমাকে দূর থেকে দেখছে। তারপর আমার কাছে আসলো, সে আমাকে বলল, কেমন আছো? আমি বললাম, ভালো আছি। আপনি আবার এখানে কি করছেন? সে আমাকে জানালো যে আমাদের এলাকায় আপনাকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালাম, আমার বাবা নিজে তোমাকে নিতে আসবে বলেছে। আমি বললাম, সত্যি সত্যি নিতে আসবে আঙ্কেল? তুমি মিথ্যে কথা বলছো না তো? তারপর আহমেদ বলল, আপনি থেকে তাহলে তুমিতে আসা হয়েছে। আমি তখন লজ্জা পেয়ে গেলাম, কারণ আমার মুখ থেকে অটোমেটিক তুমি বের হয়ে গিয়েছে। আহমেদকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কেন আমার কাছে প্রত্যেকদিন আসো বলো তো? আমার এই জিনিসটা কেন যেন অদ্ভুত লাগে। তুমি একজন জিন আর আমি একজন মানুষ, এই জিন আর মানুষ এরকমভাবে দেখা করাটা কি ঠিক? আহমেদ তখন জানালো, ঠিক কিনা জানি না, তবে তোমাকে আমাদের বাড়িতে একদিন আসতে হবে। যদি না আসো তাহলে আমি প্রত্যেকদিন আসতেই থাকবো। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠিক আছে, সেটা না হয় ভেবে দেখা যাবে, কিন্তু তুমি যে প্রত্যেকদিন আমাদের বাড়িতে এরকমভাবে খাবার পাঠাও, সেটা কিসের জন্য? তখন আহমেদ বলল, কই, আমি তো কোনো খাবার পাঠাই না, তোমার হয়তো কোনো ভুল হচ্ছে। তখন আমি বললাম, একদম মেরে ফেলবো, ফাজলাম হচ্ছে। তখন আমি আহমেদের কোমরে একটা চিমটি কাটলাম। সে বলল কি যে, আউ লাগছে তো। তারপর আহমেদ আমাকে বলল, তো কি করব? তোমাদের খাবার কষ্ট দেখে আমার ভীষণ খারাপ লাগতো, যার কারণে আমি তোমাদের বাড়িতে প্রত্যেকদিন খাবার রেখে আসতাম। এটা অবশ্য আমার কাছে ভালো লাগে। ওইখানের একটা খাবার আছে, একটা মিষ্টি আমার খুব পছন্দের। তখন আমি বললাম, তিনকোনা ওই গোল গোল মিষ্টিটা? তখন আহমেদ বলল, হ্যাঁ, ওটার নাম ফার্দা। ফার্দা আমার কাছে খুবই ভালো লাগে, আমাদের এলাকার খুবই বিখ্যাত মিষ্টি, আমরা মিষ্টি খেতে পছন্দ করি। তারপর আমি বললাম, ওই মিষ্টিটা আমার কাছে খুব ভালো লাগে, আমি একাই খাই, কাউকে দেই না। তবে এমনটা আর করো না, ঠিক আছে? আমাদের বাড়িতে এসব খাবার পাঠানোর দরকার নেই। এসব খাবার খেয়ে অভ্যস্ত হয়ে গেলে পরে সমস্যা আছে, এগুলো না খেতে পেলে বরঞ্চ খারাপ লাগবে। তখন আহমেদ বলল, আমি তো চাই সারা জীবন তোমাকে এসব খাবার খাওয়াতে। আমি তখন বললাম, কি বললে? তখন আহমেদ বলল, না কিছু না, আজকে আমি যাই, ঠিক আছে? এটা বলে আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম। আমি দেখলাম আহমেদ আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে, সে আমার পিছু পিছু আসছে। আমার কেমন যেন এই জিনিসগুলো ভালো লাগতে শুরু করলো। আমি একটু একটু করে আহমেদের প্রেমে পড়ে যাচ্ছি না তো? আমি কিছু বুঝতে পারছি না। আহমেদ আমাকে প্রত্যেক দিনই এরকমভাবে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে যেত এবং বলতো, আমি তোমার পিছু ছাড়ছি না যতদিন না তুমি রাজি হচ্ছ আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমি ভাবতে লাগলাম কি করব।
আমি আহমদের প্রেমে যে পড়ে গিয়েছি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। ও আমাকে সমস্ত ধরনের কেয়ার করত, সব ধরনের সাহায্য করত এবং আমাকে সবসময় কেয়ার করত, ভালোবাসত, অনেক ধরনের যত্ন করত। এটা দেখে আমি তার প্রতি প্রেমে পড়ে গিয়েছি কিনা কে জানে। হঠাৎ করে ওই দিন বিকেলবেলা রাহেলা আমাদের বাড়িতে আসলো, বলল, বান্ধবী, তোকে আমি বলেছিলাম না যে আমার বিয়ে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে? আমার খুব ভালো জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আর তোকে বলেছিলাম না তুইও এখন একটু ওই জায়গায় গিয়ে বাঁধ, তাহলে হয়তো তোরও খুব দ্রুত ভালো জায়গায় বিয়ে ঠিক হবে। আমি বললাম, ধুর, এসব আমি বিশ্বাস করি না, হয়তো অন্য কোনো মাধ্যমে এসেছে, তুই তোর সেই পীর ফকিরের দিচ্ছিস, তাই না? এগুলো হতেই পারে, তাই বলে যে এই গাছে বেঁধে এসেছিস বলে হয়? তারপর আমি বললাম, এই দাঁড়া, তুই যে সেদিনকে আমাকে ফেলে এসেছিলি, তোর সঙ্গে তো আমার কথা বলাই উচিত না। তখন বলল, বান্ধবী, ভুল হয়ে গেছে, আমি আসলে ভীষণ ভয় পেয়েছিলাম, যার কারণে আমি খুব দ্রুত দৌড়ে চলে আসছি। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তা বিয়েটা কার সঙ্গে ঠিক হলো? তখন সে বলল কি যে আমার ফুফাতো ভাইয়ের সঙ্গে। সে অনেক বড় লোক এবং খুব ভালো ঘরের। আমার ফুফু আমাকে পছন্দ করতে অনেক আগে থেকে, কিন্তু সে সেটা বলেনি। কয়েকদিন আগে সম্বন্ধ এসেছে, এই আগামী সপ্তাহে বিয়ে, তোকে কিন্তু যেতে হবে সবাইকে মিলে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, যাব। তারপর ও এখান থেকে চলে গেল। ওর বিয়ের কথা শুনে কেমন যেন আমার নিজেরও আহমদের কথা মনে পড়তে লাগলো। আমি যদি আহমদকে বিয়ে করতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আমারও বিয়ে করার শখ জাগলো। আমি কি বলবো, আহমদকে বলবো যে আমাকে বিয়ে করবেন? ছি, এসব বলা যায় নাকি? আর ও তো একটা জিন আর আমি তো একটা মানুষ, আমি সব কি ভাবছি। ওই দিন বিকেলবেলা আহমদ আমাদের বাড়িতে আসলেন। আমি আহমদকে বললাম, আরে তুমি এখানে কেন এসেছো? মা যদি দেখে ফেলে না, আর বাড়ির মানুষজন যদি দেখে, বাইরের মানুষজন যদি একটা ছেলে আমাদের ঘরে এসেছে, তাহলে কি ভাববে? তুমি এখান থেকে এখনই চলে যাও। তখন আহমদ বলল, তুমি কি পাগল? তুমি জানো না আমি একটা জিন, আমাকে কেউ দেখতে পারবে না, আর এটা তুমি খুব ভালোভাবেই জানো। তখন আমি বললাম, ও আচ্ছা। তারপর দেখলাম আমার মা আমার কাছে আসলেন। কাছে এসে আহমদকে সত্যি সত্যি দেখতে পাচ্ছিল না। আমি তো ভীষণ চমকে গেলাম যে বাহ, জিনেদেরকে কেউ দেখতে পায় না, এটা তো খুবই চমৎকার বিষয়। মা, ছোট বোন কেউই তাকে দেখতে পেল না, সবাই সেখান থেকে চলে গেল। আমি বললাম কিছু, খুব সুন্দর, আপনাদের তো খুব চমৎকার শক্তি আছে। তখন আহমদ বলল, আবার আপনি? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তোমাদের তো বেশ ভালো শক্তি আছে, এরকম শক্তি কাজে লাগিয়ে তোমরা তো ব্যাংক ডাকাতি করতে পারবে, আমাকে কয়েক লাখ টাকা এনে দাও তো ব্যাংক থেকে। তখন আহমদ বলল, আচ্ছা ঠিক আছে। আরে বাবা, সে সত্যি সত্যি চলে গেল। আমি বললাম, আহমদ, আমি তো মিথ্যা কথা বলেছি, ফাজলামি করেছি তোমার সাথে, চলে আসো চলে আসো, ব্যাংক ডাকাতি করতে হবে না, আমরা সৎভাবেই বাঁচতে চাই। আহমদ বলল, এই জন্যই আমি তোমাকে এত পছন্দ করি। তারপর আমি বললাম, কি? আহমদ খানিকটা লজ্জা পেল এবং সে ওইখান থেকে দ্রুত চলে গেল এবং বলল, আমি কিন্তু এখনো অপেক্ষায় আছি, কবে তুমি আমার সঙ্গে যাবে আমাদের বাড়িতে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি কালকে যাব, কালকে রাত্রেবেলা আমাকে নিতে আইসেন, ঠিক আছে? দিনের বেলা যেতে পারবো না, কারণ মা সন্দেহ করবে। আহমদ দূর থেকে বলল, কি সত্যি কালকে যাবা? আমি বললাম, কালকে রাতে এসে আমাকে নিয়ে যান, আমি বসে থাকবো, ঠিক আছে? তারপর আহমদ বলল কি যে আচ্ছা ঠিক আছে। সে খুশিতে নাচতে নাচতে চলে গেল। আহমদ যাবার সময় কি বলে গেল, এর জন্য সে আমাকে এত পছন্দ করে? আহমদ কি তাহলে সত্যি সত্যি আমাকে পছন্দ করে, ভালোবাসে? আমি বুঝতে পারছি না। আসলে যদি এটা হয়ে থাকে তাহলে এটা হবে আমার জীবনের সব থেকে বড় ভুল, কিন্তু আমি জানি এই বড় ভুলটাই আমি করতে চাই। আহমদকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি কি করব? আহমদকে কি সত্যি সত্যি আমার মনের কথাটা বলে দিব, নাকি কি করব? আমি কিছু বুঝতে পারছি না। পরের দিন সন্ধ্যার দিকে আহমদ আমার কাছে আসলো এবং বলল কি যে, তুমি এই জামাটা পরো, ঠিক আছে? এটা আমাদের এলাকার ট্রেডিশনাল জামা, সাধারণত মেয়ে জিন মানে হচ্ছে পরীরা এগুলো পরে থাকে, তুমি এটা পরে এসো, এটা পরো, আমি তোমাকে কিছুক্ষণ বাদে নিতে আসবো। আমি বললাম, না না, কিছুক্ষণ বাদে না, আমরা ঘুমাতে ঘুমাতে দেরি আছে, সবাই ঘুমাবে, তারপরে তো তুমি 11টার দিকে এসো। তারপর আহমদ বলল, আচ্ছা ঠিক আছে। আমি খাওয়া দাওয়া শেষ করে সবাইকে ঘুম পাড়িয়ে নিজের রুমে গেলাম। নিজের রুমে গিয়ে জামাটা চেঞ্জ করে আহমদের দেওয়া জামাটা পরে নিলাম। আমি দেখলাম আমাকে সত্যি অদ্ভুত সুন্দর লাগছে, সত্যি একটা পরীর মতো লাগছে। জামাটা অনেক দামি একটা জামা। আহমদ আমার কাছে তখন আসলো, আমাকে দেখে বলল, অসম্ভব রকমের সুন্দর লাগছে তোমাকে। আমি দেখে তো ফিদা হয়ে যাচ্ছি, শুধু শুধু কি আমি তোমাকে পছন্দ করেছি। আয়নায় আহমদকে দেখা যাচ্ছিল, তাকে দেখতে একদম রাজপুত্রের মতো। রাজপুত্রের মতো এরকম ছেলে আমি কোনোদিন দেখিনি, পুরো একটা রাজপুত্র, রাজপুত্রের মতন কি। আহমদ আমার দিকে তাকালো, আমি আহমদের দিকে তাকালাম। ছেলেটাতে এত সুন্দর কিসের জন্য? তার গোলাপি ঠোঁট, চোখ টানা টানা চোখ, তারপর এত সুন্দর চুল, তার মাথায় এত সুন্দর পাগড়ি,
সবকিছু দেখি আমি কেন যেন তার প্রতি এত দ্রুত প্রেমে পড়ে গেলাম। আমি তো প্রথম দেখায় তার প্রেমে পড়ে গিয়েছিলাম। তারপর থেকে বেশ কিছু সময় গড়িয়েছে, সে আমাকে এতটা পছন্দ করে আমি তো ভাবতেই পারছিলাম না। আমি তাকে বললাম কি যে, তুমি চলে এসেছো, তোমাকে তো অদ্ভুত রকম সুন্দর লাগছে, এত সুন্দর কেন তুমি? আহমদ তখন বলল, কোথায় আমি সুন্দর? সমস্ত সৌন্দর্যের অধিকারী তো তুমি নিজে। তুমি এক রাজ্যের সৌন্দর্য নিজে দখল করে বসে আছো, আর আমাকে বলছো সমস্ত সৌন্দর্য আমি নিয়ে বসে আছি। ছি, এমনটা বলতে পারলে? আমি তখন বললাম, জি না, আপনি আমার রাজপুত্রের মতো সুন্দর। আমি কল্পনায় যে রাজপুত্রকে দেখি। আহমদ সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেল। আমি তাকে এটা বাজানোর জন্য বলেছিলাম, কিন্তু আহমদ সত্যি সত্যি আমাকে ভালোবাসে কিনা সেটা জানার জন্যই আমি এই কথাটা বলেছি। তারপর আমি বললাম, আমি যাব কিভাবে, আর তোমাদের এলাকায় ওইখানে কিভাবে যাই আমি তো জানি না, তোমরা কোথায় থাকো? তখন আহমদ বলল, সেটা তো বলা যাবে না, এটা বলার নিষেধ আছে। মানুষ এবং জিনেদের খানিকটা দূরত্ব থাকা উচিত, এটাই সেই দূরত্ব। তখন আহমদ বলল, আচ্ছা চলো। আমি বললাম, চলো মানে কিভাবে যাব? আহমদ আমাকে বলল, আমার সঙ্গে যাবা? আমি বললাম, আমার সঙ্গে তো যাব ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে? কোনো কিছু একটা লাগবে না, কোনো গাড়ি ঘোড়া? তখন আহমদ বলল, গাড়ি ঘোড়া লাগবে কিসের জন্য? তুমি আমাকে জড়িয়ে ধরো, আমি তোমাকে নিয়ে যাব। আমি বললাম, কত শখ ওনার, ওনাকে জড়িয়ে ধরবো আর উনি আমাকে নিয়ে যাবে, একদমই পারবো না। আমার জন্য ঘোড়া নিয়ে আসো অথবা গাড়ি নিয়ে আসো, যাও। তখন আহমদ বলল, মেয়েটার যে কি সব বাহানা, এখন তোমার জন্য আমি ঘোড়া বা গাড়ি থেকে নিয়ে আসবো? তখন আমি বললাম, আমার কাছ থেকে যে ঘোড়াটা চিনে নিয়ে গিয়েছিলে সেই ঘোড়াটাকে নিয়ে আসো, আমি ওইটার পিঠে চড়ে যাব। তখন আহমদ বলল, ঘোড়ার পিঠে যে চড়ে যাওয়া যায় সেটা তুমি কিভাবে জানলে? আমি বললাম, সেদিনকে আমি দেখেছি, যেদিনকে তুমি ওই ঘোড়াটার পিঠে চড়ে যাচ্ছিলে, ওইখান থেকে উধাও হয়ে গেলে। আমি বললাম কি যে, তাড়াতাড়ি ঘোড়াটাকে নিয়ে আসো, না হলে আমি কিন্তু যাব না। আর তোমার কোলে চড়ে আমি যাবো সেটা তুমি ভাবলে কিভাবে? এত শখ তাই না? যাও। তারপর আহমদ বলল, এই মেয়েটা আমাকে এত পরিমাণ জ্বালায়, আমি এখন ঘোড়াটা আস্তাবল থেকে বের করে আনি কিভাবে? আমি বললাম, তোমার বাবা যদি আমাকে ইনভাইট করে থাকে তাহলে ঘোড়া কেন? সে তো সমস্ত জিনদেরকে পাঠিয়ে দিবে আমাকে নেওয়ার জন্য, তাই না? আহমদ বলল, এরে ধরা কি এখনই খেয়ে যাবো নাকি? তারপর সে বলল কি, আচ্ছা ঠিক আছে। আমি বললাম, মনে মনে কি বললে? আহমদ বলল, না 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 কিছু না, আমি নিয়ে আসছি, তুমি থাকো। তারপর আহমদ এই গেল আর এই আসলো, মুহূর্তের মধ্যেই সে ঘোড়াটাকে নিয়ে চলে আসলো। সে আসলে ঘোড়াটাকে নিয়ে এসেছিল, কিন্তু আমার সঙ্গে মজা করেছে। যদি আমি তাকে জড়িয়ে ধরতে রাজি হই, সে যদি খানিকটা আমাকে ধরার সুযোগ পায়, সেজন্যই। আমি বুঝতে পারছি সেটা। তারপর আহমদ আমাকে বলল, জি মহারানী, এই যে আপনার ঘোড়া হাজির। অনেকদিন পরে আমি ঘোড়াটাকে দেখে ভীষণ খুশি হয়ে গেলাম। তারপর আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও আমাকে চিনতে পেরেছে যতটুকু মনে হয়েছে, কারণ খানিক দিন আমার কাছেও তো ছিল। সে আমার প্রতি একটা মায়া জড়িয়ে গিয়েছিল, আমিও তার মায়া জড়িয়ে গিয়েছিলাম। আমি ঘোড়াটাকে জড়িয়ে ধরতেই ঘোড়াটা একটু শব্দ করতে লাগলো। তারপর সেই ঘোড়াটার পিঠে আমি চড়ে বসলাম। আমার পিছনে আমার রাজপুত্র আহমদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যদি পড়ে যাই। ঘোড়ায় এর আগে আমি কোনোদিন চড়িনি, এই জীবনের প্রথম আমি ঘোড়ায় চড়লাম। তারপর ঘোড়াটা পঙ্খিরাজ ঘোড়ার মতো আকাশে উড়াল দিল। আকাশে এই প্রথম ভাসছি, আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। এটা স্বপ্ন নয়, এটা সত্যি। সত্যি এমনটা কি আমার সঙ্গে হচ্ছে? আমি আকাশে যখন ভাসলাম তখন দেখলাম মেঘগুলো আমার ভেতর দিয়ে চলে যাচ্ছে এবং আমি মেঘের ভিতরে চলে যাচ্ছি। ছোটবেলায় এই উপত্যকায় মাঝে মধ্যে বাবার সঙ্গে শুয়ে শুয়ে যখন আসতাম বাবার সঙ্গে ছাগল চড়াতে, আমি শুয়ে আকাশের দিকে তাকাতাম। মেঘগুলো কেমন একটার পর একটা ভেসে যাচ্ছে। ছোটবেলার অনেক কল্পনা ছিল যে এই মেঘের মধ্যে যদি ভাসতে পারতাম কতই না ভালো লাগতো। সেই ভাষার কল্পনাটা এখন সত্যি হচ্ছে। আমি আহমদের সঙ্গে ভাসতে লাগলাম, আর ভালোবাসার মানুষের সঙ্গে এরকম একটা যুগলবন্দি মুহূর্ত আসলেই নিজেকে যেন ভাসিয়ে দেয়। খুবই অসাধারণ লাগে। আহমদের সঙ্গে আমি তাদের রাজ্যে যাচ্ছি, কি অসাধারণ একটা মুহূর্ত। আকাশে ভরা জ্যোৎস্না, মেঘের মধ্যে দিয়ে আমি পঙ্খিরাজ ঘোড়ায় উড়ে চলেছি। তখন আমাদের ছোটবেলার সেই গল্পের কথা মনে পড়ে গেল, যে গল্পে পঙ্খিরাজের একটা কথা ছিল, আমার রাজপুত্র আসবে, আমাকে পঙ্খিরাজ ঘোড়ায় করে নিয়ে যাবে। আমার সেমনটাই অনুভব হচ্ছে। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম এবং ওর হাতটা আমি ধরলাম। তারপর আমি পড়ে যাওয়ার একটু ভান করলাম, যেন পড়ে যাচ্ছি, যাতে করে ও আমাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। তারপর আমাকে শক্ত করে তার বুকের মধ্যে পেছন থেকে জড়িয়ে ধরলো। এত সুন্দর অনুভূতি, আমার যেন মরে যেতে ইচ্ছে হচ্ছে। এত চমৎকার অনুভূতি পৃথিবীতে হতে পারে? সে আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমার মনে হচ্ছিল যেন এই পথটা যেন না শেষ হয়।
আমি চোখ বন্ধ করে শুধুমাত্র অনুভব করছিলাম ওর গায়ের ঘ্রাণ, ওর উপস্থিতি আমাকে যেন একদম মাতম করে দিচ্ছিল। আমি ওকে বললাম কি যে আর কত দূর, এই পথ যেন শেষ না হয়। আমাকে বলল, কি বলছো, এই তো চলে এসেছি আমরা। তারপর বিশাল এক বাড়ির সামনে ঘোড়াটা দাঁড়ালো। ঘোড়া থেকে নেমে আমি যখন নিচে পা রাখলাম, নিচে ফুলে সজ্জিত এক লাল গালিচা। সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। এটা কি আসলে স্বপ্ন নাকি সত্যি? প্রিয় দর্শক, এই গল্পের পরবর্তী কি হয়েছিল সেটা আমরা দ্বিতীয় অংশে জানার চেষ্টা করব। দ্বিতীয় পর্বে কি হয়েছিল জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে ছিলাম। দেখা হবে পরবর্তী এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা যদি আমাদের ভিডিওতে লাইক না করে থাকেন, কমেন্ট না করে থাকেন, তাহলে এখনই কমেন্ট করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দ্য মেগাবক্স সাবস্ক্রাইব করুন। আরেকটা কথা, আমাদের জিনের দুনিয়া সিজন 2 আসতে চলেছে খুব দ্রুত। দ্য মেগাবক্স প্রাইমে জিনের দুনিয়া সিজন 2 পাবেন। অবশ্যই সেখানে গিয়ে সেটা দেখবেন। ধন্যবাদ সবাইকে।